বন্ধুরা, আজ 21 তারিখ। আজ কালকে আমরা ছিলাম জয়সলমীর শাম ডেজার্টের ভিতরে। আমরা কালকে ডেজার্ট সাফারি করেছি। তারপর আমরা সন্ধেবেলায় ওদের যা প্রোগ্রাম, রিচুয়াল প্রোগ্রাম, সেগুলো দেখেছি, রাজস্থানি প্রোগ্রাম। তারপরে আজকে সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা ওখান থেকে বেরিয়েছি। সকালবেলাও একবার আমরা ক্যামেল নিয়ে সাফারি করতে গেছিলাম ডেজার্টের ভেতরে। কালকে সকালে তো করেছি, এক্সট্রা পয়সা দিয়ে করতে হয় এগুলো। ওই তার সকালবেলায় ওদের কোনো কাস্টমার থাকে না, একটু বার্গেনিং করলে 500-600 টাকা দিলে ওরা একটু কিছু ঘন্টা দেড়েক ঘুরিয়ে দেয়, ভেতরে নিয়ে যায়। তো আমরা সেটা করেছি, করে ব্রেকফাস্ট করলাম, করে সেখান থেকে আমরা 10টা নাগাদ বেরিয়ে আমরা বেরিয়েছি 9টার সময় বেরিয়ে আমরা সোজা প্রায় 370 কিলোমিটার ওখান থেকে বিকানিরের রাস্তা ধরে মাঝখানে একটুখানি দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্যে, যেটা দোকানটা দেখালাম ওইখানে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা বিকানিরে এসে পৌঁছেছি। এখন বাজে বিকেল 3টে। এবার 3টের সময় আমরা প্রথমেই দেখব বিখ্যাত কর্ণী মাতার মন্দির, সেটা আপনাদের দেখাবো। তারপরে আমরা এখান থেকে যাব ক্যামেল ব্রিডিং সেন্টার, সেখান থেকে আমরা হোটেলে আজকে চেক ইন করবো, সেই হোটেলটাও দেখাবো আপনাদের। কালকে সকালে আমরা এখানকার বিকানির ফোর্ট দেখব, সেটাও আপনাদের দেখাবো। তো বিকানির ফোর্ট দেখার পরে আমরা এখান থেকে সোজা চলে যাব জয়পুরে। তো কালকে থাকা, পরশুদিন আমাদের জঙ্গল সাফারি আছে ঝালানা ফরেস্টে। তো চলুন যেগুলো আপনাদের দেখাই। এবার কর্ণী মাতার মন্দির কেমন, তার সারাউন্ডিং, তার পার্কিং, তার দূর থেকে দেখাই। যদি ভিতরে ক্যামেরা করতে না দেয়, মানে ছবি তুলতে না দেয়, তাহলে আপনাদের হয়তো দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকে তো দেখাতে পারবো। তাহলে সেটাই দেখুন। এই হচ্ছে কর্ণী মাতার মন্দিরের পার্কিং এরিয়া। আচ্ছা, তো এখানে ওদের প্রসাদ চড়ানোর জন্য যে সমস্ত দোকান হয়, যে প্রত্যেকটা মন্দিরের সামনেই হয়, যেগুলো প্রসাদ দেওয়ার দোকান, সেগুলো এখানে করা আছে। আর দূর থেকে দেখা যাচ্ছে ওই মন্দির। আমরা মন্দিরে এবার যাব, দেখি কতখানি ঢুকতে দেয়, কতখানি ক্যামেরা দিয়ে ছবি তুলতে দেয়, দেখা যাক। চলুন, দেখা হচ্ছে ভেতরে গিয়ে। তাহলে বন্ধুরা, কর্ণী মাতা মন্দির, যা মাধ দেশনোক নামেও পরিচিত, রাজস্থানের বিকানির থেকে 30 কিলোমিটার দক্ষিণে দেশনোক শহরে অবস্থিত কর্ণী মাতাকে উৎসর্গীকৃত একটি বিশিষ্ট হিন্দু মন্দির। ভারত বিভাজনের পর হিংলাজে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়, ওটা পাকিস্তানের দিকে পড়ে। এটি চারণী স্বাগতির ভক্তদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়। মন্দিরটি পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এবং ভারতেও আন্তর্জাতিকভাবেও ইঁদুরের মন্দির হিসেবে এটা বিখ্যাত। এর কারণ হলো এখানে কাবা নামে পরিচিত এখানকার ইঁদুর। অসংখ্য ইঁদুর রয়েছে এখানে, যেগুলো পবিত্র বলে মনে করা হয়, এবং ভক্তরা অত্যন্ত যত্ন সহকারে তাদের প্রতি আচরণ করেন। এটিকে কখনো কখনো পরিবেশ সচেতন হিন্দু চেতনার একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়। এই মন্দিরটি আশীর্বাদের জন্য সারা দেশ থেকে দর্শনার্থী আকর্ষণ করে এবং সেখানে আসেন। পাশাপাশি সারা বিশ্ব থেকে কৌতূহলী পর্যটকদেরও এখানে আনাগোনা লেগেই থাকে। শোনা যায় কর্ণী মাতার মহাপ্রয়াণের পর আনুমানিক 1530 সালে মন্দিরটি মূলত নির্মিত হয়েছিল। এটি প্রাথমিকভাবে গম্বুজ দ্বারা আচ্ছাদিত গর্ভগৃহ দিয়ে শুরু হয়েছিল এবং পরবর্তী শতাব্দীগুলিতে ভক্তদের দ্বারা নির্মাণ কাজ যুক্ত হওয়ার সাথে সাথে আকারেও বৃদ্ধি পেয়েছে। কিংবদন্তি কথা প্রচলিত আছে, কর্ণী মাতা ছিলেন শক্তির প্রতিমূর্তি এবং তিনি ব্রহ্মচারী ছিলেন। বংশধারা অব্যাহত রাখার জন্য তিনি তার স্বামী দীপাজির সাথে তার ছোট বোনের বিয়ে দিয়েছিলেন। তার গর্ভে দীপাজির 4 পুত্র হয়েছিল, যাদের মধ্যে কনিষ্ঠতম ছিলেন লক্ষণ। কর্ণীজি তাদের নিজের সন্তানদের মতো লালন পালন করতেন। একদিন নিকটবর্তী কোলায়েতের কপিল সরোবরে স্নান করার সময় লক্ষণ ডুবে যান। তার ছোট বোন লক্ষণকে পুনরুজ্জীবিত করার জন্য কর্ণী মাতার কাছে মিনতি করেন। তখন কর্ণী মাতা ছেলেটির দেহ নিজের হাতে তুলে নিয়ে
যেখানে এখন মূর্তি অভ্যন্তরীণ গর্ভগৃহ যেটাকে বলা হয় আছে, সেখানে নিয়ে আসেন, দরজা বন্ধ করে দেন এবং সেগুলি খুলতে নিষেধ করেন। কিন্তু তিনি মৃত্যু দেবতা যমরাজের কাছে গিয়ে লক্ষণকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। মৃত্যুর দেবতা জিজ্ঞেস করলেন, তাই যদি হয় তাহলে পুনর্জন্মের চক্র কিভাবে চলবে? কর্ণিমাতা তখন একটু বিরক্ত হয়েই ঘোষণা করলেন যে তার পরিবার আর কোনোদিনও যমরাজের কাছে আসবে না। আমি যেখানে থাকবো তারা সেখানেই থাকবে, যখন তারা মারা যাবে তারা আমার সাথেই থাকবে। বর্তমানে মন্দিরের চত্বরে প্রায় 20,000 ইঁদুর বাস করে, যাদের মন্দিরের কর্মী ও কর্মচারীরা আত্মীয় স্বজন হিসেবে যত্ন নেয়। ইঁদুরগুলো মন্দির চত্বরের বিভিন্ন স্থানে বসবাস করে এবং চলাচলও করে। আপনি যখন মন্দিরে ঢুকবেন লাইন দিয়ে, তখন দেখবেন আপনার পায়ের পাশ দিয়ে কোনো ইঁদুর চলে গেছে, পায়ের কাছে বসে খাচ্ছে, কেউ কাউকে ডিস্টার্ব করে না। আপনার পায়ের ফাঁক দিয়ে যখন চলে যাবে, আপনার যদি পায়ে ঘাও লাগে, ওরা পাশ কাটিয়ে চলে যাবে। এবং রান্নাঘর, মন্দির, হালুয়া তৈরির জন্য ব্যবহৃত বিশাল লোহার পাত্রের কাছে এবং বিভিন্ন পাশের ঘরের স্থানে, প্রতিটি স্থানে এই ইঁদুরের খাদ্যদ্রব্য দেওয়া হয় এবং তারা ওখানে দিনভর খেয়ে যাচ্ছে। কর্ণিমাতার মূর্তির সবচেয়ে কাছের ইঁদুরগুলো দেবীকে নিবেদিত এবং বিভিন্ন ধরনের প্রসাদ, যেমন লাড্ডু, বাদাম, নারকেল এবং চিনির দানা, সেই সাথে দুধ, রুটি, শস্যা, ফল, শাকসবজি, এমনকি মদও ভক্ষণ করে। দেখা গেছে যে ইঁদুরগুলো মানুষের সংস্পর্শে মেলামেশায় অভ্যস্ত হয়ে গেছে। তারা মন্দিরের বসে থাকা ভক্তদের কোলে বা কাঁধে চড়ে বসে, তারা দর্শনার্থীদের হাত থেকে প্রসাদ খায় এবং রান্নাঘরের যারা কর্মী তাদের একই থালি থেকে আরেকটা থালি থেকে খাবার খেয়ে ঘুরে বেড়ায়। ইঁদুর দ্বারা চিবানো খাবার খাওয়াকে উচ্চ সম্মান বলে মনে করা হয়। মন্দিরের নিয়ম অনুসারে আপনি যদি ভুলবশত একটি ইঁদুরের ওপর দিয়ে পা দিয়ে ফেলেন এবং সেটি মারা যায় কোনো রকম ভাবে, তবে আপনাকে অবশ্যই একটি পরিবর্তে একটি রূপো বা সোনার তৈরি ইঁদুর এখানে দান করতে হবে। এটাই প্রচলিত আছে মন্দিরের সাদা ইঁদুর। মন্দিরের হাজার হাজার ইঁদুরের মধ্যে কয়েকটি মাত্র সাদা ইঁদুর আছে, যেগুলো বিশেষভাবে পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এগুলি স্বয়ং কর্ণিমাতা এবং তার 4 ভাগের প্রকাশ। তাদের দর্শন করা বিশেষ আশীর্বাদ বলে মনে করা হয় এবং দর্শনার্থীরা প্রসাদ এবং মিষ্টি পবিত্র খাবার নিবেদন করে এবং তাদের বের করে আনার জন্য প্রচন্ড ভাবে চেষ্টা করে। সারা দিন ধরে এটাই হয় যে যদি সাদা ইঁদুর দেখা যায় তাহলে আমার ভাগ্য একটুখানি সুপ্রসন্ন হবে। এই আশায় মানুষ হাজার হাজার দর্শনার্থী ওখানে উপর দিকে তাকিয়ে থাকে এবং সাদা ইঁদুর দেখার জন্য চেষ্টা করে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিকানিরের মহারাজ গঙ্গা সিং রাজপুত এই মন্দিরটির বর্তমান নির্মাণ কার্য সম্পন্ন করেন। মন্দিরের সামনে একটি সুন্দর মার্বেল সম্মুখভাগে রয়েছে, যেখানে মহারাজা গঙ্গা সিং কর্তৃক নির্মিত নিরেট রূপোর দরজা। প্রবেশ পথের অপর পাশে আরো রূপোর দরজা আছে, যেগুলিতে দেবীর বিভিন্ন কিংবদন্তি চিত্রিত ফলক আছে। অন্তঃপুরে দেবীর মূর্তি স্থাপিতও আছে। এরপর আমরা মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে একটা কাছে কোথাও একটা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমরা ক্যামেল ব্রিডিং সেন্টার, যেটা ICAR বলা হয়, তো সেখানে গেলাম। সেটার দূরত্ব কর্ণিমাতার মন্দির থেকে মাত্র 30 কিলোমিটার। এখন আমরা সেখানে উপস্থিত হয়েছি। এরপরে আমরা আপনাকে দেখাবো এই ব্রিডিং সেন্টারের সমস্ত কিছু। তো চলুন দেখা যাক। বন্ধুরা, কর্ণিমাতার মন্দিরটা আমরা দর্শন করেছি, সেটা তো আপনাদের পুরোটা দেখালাম। তারপরে বিকানির শহরের একটু দূরে ক্যামেল ব্রিডিং সেন্টার, ICAR, ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল বলে যে সংস্থাটি আছে, যেখানে ক্যামেলদের বিভিন্নভাবে ব্রিড করা হয় এবং তার প্রজনন করানো হয়, সেটার সামনে এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের গাড়ি এখন পার্কিংয়ে, আপনাদের দেখাই তার সামনেটা। দেখুন, চলুন এবার ভেতরে যাওয়া যাক। বিকানিরের উট প্রজনন খামার বা
ক্যামেল ব্রিডিং সেন্টার রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত উটের প্রজনন খামার, যা আনুষ্ঠানিকভাবে উট বিষয়ক জাতীয় গবেষণা কেন্দ্র নামে পরিচিত। একটি বিরল রত্ন যা শিক্ষা, রোমাঞ্চ এবং সাংস্কৃতিক নিমজ্জনকে একত্রিত করে। মরুভূমির সৌন্দর্যের জন্য পরিচিত এই গবেষণা কেন্দ্রটি ভ্রমণকারীদের ভারতের অন্যতম প্রতীকী উটের জীবনী এবং পরিচর্যা এক চিত্তাকর্ষক ঝলক দেখায়। উটের পিঠে চড়া থেকে শুরু করে রাজস্থানী ঐতিহ্যে তাদের ভূমিকা সম্পর্কে জানা পর্যন্ত এই অভিজ্ঞতাটি একাধারে তথ্যপূর্ণ এবং অবশ্যই এটা বিনোদনমূলক। এবার আপনাদের বলি উট প্রজনন কেন্দ্রের ইতিহাস এবং তাৎপর্য। রাজস্থানের বাস্তুতন্ত্র ও অর্থনীতির এক অপরিহার্য অংশ উটের গবেষণা এবং সংরক্ষণে সহায়তা করার জন্য ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR 1984 সালে এই উট প্রজনন খামারটি প্রতিষ্ঠা করে। বিশ্বব্যাপী এই ধরনের অল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি অন্যতম। এটি বিভিন্ন প্রজাতির উটের প্রজনন, গবেষণা এবং প্রশিক্ষণ বিষয়ে তাদের কাজকর্ম করছে। তাই যারা অন্যান্য সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়ে আগ্রহী তাদের জন্য এটি একটি অবশ্যই দর্শনীয় স্থান। এবার বলি এই ক্যামেল ব্রিডিং সেন্টারে আপনি কি কি আশা করতে পারেন। প্রথমত, খামারের নির্দেশিত ভ্রমণ। উটের প্রজনন ও ব্যবস্থাপনা সম্পর্কে গভীর ধারণা দেওয়া হয়। দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির উট সেখানে পর্যবেক্ষণের সুযোগ পান, যেমন বিকানেরি উট, জয়সলমেরি উট, কাচ্চি ও মেওয়ারি উট, যাদের প্রত্যেকেরই রাজস্থানের মরুভূমির পরিস্থিতির জন্য উপযুক্ত অনন্য বৈশিষ্ট্য রয়েছে। অভিজ্ঞ গাইড উটের শরীরবৃত্তীয় অভিযোজন থেকে শুরু করে মরুভূমিতে টিকে থাকার ক্ষেত্রে তাদের অপরিহার্য ভূমিকা পর্যন্ত বিভিন্ন গল্প ও তথ্যে তুলে ধরেন। এরপরে আছে উটের পিঠে ভ্রমণ ও মরুভূমির দৃশ্য। যারা একটু বেশি রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য থর মরুভূমির শান্ত সৌন্দর্য উপভোগ করার জন্য উটের পিঠে ভ্রমণের ব্যবস্থা রয়েছে। আরামদায়ক উটের পিঠে ভ্রমণ এবং দর্শনার্থীদের বিকানিরের মনোরম মরুভূমির দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। এটি ছবি তোলার জন্য একটি চমৎকার সুযোগ এবং পরিবেশের সাথে একাত্ম হওয়ার জন্য একটি সুন্দর উপায়। এরপরে আছে উটের দুধের পার্লার। খামারের একটি অন্যতম আকর্ষণ হলো উটের দুধের পার্লার। নাম শোনেননি তো কোনদিন উটের দুধের পার্লার, যেখানে আপনি উটের দুধ ও উটের দুধের আইসক্রিম কিনে খেতে পারবেন। উটের দুধ পুষ্টিগুণে ভরপুর এবং গরুর দুধের চেয়ে এটি চর্বি কম থাকে। এটি স্থানীয় সংস্কৃতির একটি অনন্য স্বাদ এবং চকলেটের মতো বিভিন্ন ফ্লেভারেও পাওয়া যায়। এরপরেও আছে উটের স্মারকের দোকান, মানে বিভিন্ন রকম যে হস্তশিল্পর জিনিসপত্র উটের ওপর দিয়ে তৈরি হয়েছে, উটের ব্যাগ, উটের জ্যাকেট থেকে শুরু করে বিভিন্ন স্মৃতি বিজড়িত যত রকমের প্রোডাক্ট পাওয়া যায়, যেমন চাবি রিং, মানে কত কিছু আছে, শাল, স্কার্ফ এবং ছোট ছোট স্মারক কেনার জন্য একটি আদর্শ জায়গা। সেটা খামারের স্মারক দোকানে একবার ঘুরে আসুন, যেখানে উটের পশমের তৈরি সবকিছু পাবেন এবং বিভিন্ন রকমের উটের চামড়ার তৈরি জুতো থেকে শুরু করে সবকিছু ওখানে ডিসপ্লে করা আছে। আপনারা দেখুন, কিনুন বা না কিনুন, দেখুন, যদি ভালো লাগে নিশ্চয়ই কিনবেন। তো এটিও একটি ওখানে দর্শনীয় স্থান। এই খামারটি বা ক্যামেল ব্রিডিং সেন্টার বিকানির শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। মানে আপনি ধরে নিন বিকানিরে পৌঁছেই গেছেন। এরপরে আপনারা হোটেলে চেক ইন করুন, যেখানে আপনাদের থাকার ব্যবস্থা আছে সেখানে যান। তবে একটা কথা বলি, এটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসলে ভালো হয়, নাহলে প্রচন্ড গরম থাকে এখানে। আমরা যেমন গেছিলাম ডিসেম্বর মাসে, আপনি সামারে আসলে ঘুরে ঘুরে দেখতে পারবেন না এবং গরমে আপনি টিকতেও পারবেন না। আর এখানে 200 টাকা করে টিকিট, হ্যাঁ, ইন্ডিয়ানদের জন্য, আর 500 টাকা টিকিট হচ্ছে ফরেন ভিজিটার্সদের জন্য। ফটোগ্রাফি চার্জ আপনার 50 টাকা ইন্ডিয়ানদের জন্য আর 100 টাকা হচ্ছে ফরেনারদের জন্য। টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে
বিকেল 5টা অবধি এটা খোলা থাকে, ভিজিটিং টাইম যেটাকে বলে হয়। এবং এই মতো আপনারা ঘুরতে পারেন, এবং ঘুরতে বেশ খানিকটা সময় লাগবে। প্রচুর উট আছে এখানে, আপনারা ঘুরে ঘুরে দেখুন। তা আমরাও সেরকম ভাবে ঘুরে ঘুরে দেখেছিলাম, তো আপনাদের সেটাই এখন দেখাচ্ছি। এরপরে আছে একটা জিনিস, সেটা হচ্ছে ক্যামেল ব্রিডিং সেন্টারের একটা মিউজিয়াম। মানে উট নিয়ে কত রকমের ওদের যে ফেস্টিভ্যাল হয় এবং তাদের বিভিন্ন স্মারক, বিভিন্ন পুরস্কার নিয়ে, সেটাও এবার আমি পরে দেখাচ্ছি আপনাদের। চলুন এবার আমাদের উটের ব্রিডিং সেন্টারটা ঘুরে নিয়ে আগে। এই হচ্ছে সেই ক্যামেল ব্রিডিং সেন্টারের প্রশাসনিক ভবন। এবার আমরা ঢুকবো সেই প্রশাসনিক ভবনে। এর ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে, এই পুরো গ্রাউন্ড ফ্লোরটাই মিউজিয়াম। তো চলুন এবার আপনাদের চুপচাপ মিউজিয়ামটাকে দেখাই, মিউজিয়ামটা উপভোগ করুন। চলুন। তো বন্ধুরা, সকালবেলা বেরিয়েছিলাম জয়সলমীরের শাম ডেজার্ট থেকে। সারাদিন রাস্তায় ঘুরে আমরা কর্ণী মাতার মন্দির দেখলাম, এবং তারপরে লাঞ্চ, তারপরে আমরা ক্যামেল ব্রিডিং সেন্টার দেখতে দেখতে মোটামুটি 5টা 5:30 বেজেই গেল। এরপরে আমরা আমাদের যে হোটেলটি আমাদের বুক করা ছিল আগে থেকে, আমরা সেখানে যাব এবং আজকের রাত্রিটা এখানে রেস্ট নেব। কালকে সকালে আমরা দেখব আমাদের বিকানির ফোর্ট। বিকানির ফোর্ট দেখে আমরা আর হোটেলে ঢুকবো না, রাস্তা কোথাও লাঞ্চ করে আমরা চলে যাব সোজা আবার জয়পুর। কারণ কালকে আমাদের, আগেই বলেছি এগুলো আপনাদেরকে, কালকে আমি আমাদের ঝালানাতে মর্নিং সাফারি এবং ইভিনিং সাফারি আছে, সেই জয়পুরে সেটা করব। পরে পরশুদিন আমরা কলকাতার দিকে রওনা দেব। তো আজকে 22 তারিখ, আমাদের 24 তারিখে ফেরার কথা। 23 তারিখে আমাদের এই সাফারিগুলো বুকিং করা আছে। তো এর পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই আমি আনছি, সেটা হচ্ছে আমরা কোন হোটেলে ছিলাম বিকানিরে, এবং টোটাল বিকানির ফোর্টের ডিটেলস এবং তার ছবি এবং তার ভিডিও। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের ভালো লাগছে ভিডিও দেখতে, ভুল হোক, ভ্রান্তি হোক, যাই হোক, একটু কমেন্ট করে যদি জানান, আমি খুবই খুশি হই এবং তার উত্তর দিতে পারি প্রপার। যদি কোনো তথ্য জানার থাকে রাজস্থান ঘোরা নিয়ে, সেটাও আমাকে যদি কমেন্ট করেন বা আমাকে যদি মেসেজ করেন, তাহলে আমি সেটা সরাসরি উত্তর দেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যারা বন্ধুরা আছে আপনাদের নিকট আত্মীয়, তারা যেন আমার এই ভিডিওটা দেখতে পায়। আর ভিডিওটা দেখার সময় আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি যে কোনো ভিডিও বানানোর একটা এন্থু পাই। আর সাবস্ক্রাইব করার সময় একটা বেল আইকনের প্রেস বাটনে অল বাটন ক্লিক করলে আমি যখনই কোনো ভিডিও দেব, সরাসরি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সেটাই করুন, তাহলে আমার একটু সুবিধা হয়, ভালো লাগে ভিডিও বানাতে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।